হ্যালো এভরিওয়ান, প্রথমত সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা এই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এই জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে ডেরিভেটিভ ক্লাস 11-এ ম্যাথামেটিক্সে বিস্তারিত পড়বে, ইন্টিগ্রেশন ক্লাস 12-এ বিস্তারিত পড়বে। তো সেটা পুরোটাই এক একটা চ্যাপ্টার আছে দেখবে, বিভিন্ন এবং বেশিও চ্যাপ্টার থাকতে পারে এগুলো নিয়ে। তো যাই হোক, এটা পুরোটাই ম্যাথামেটিক্সে তোমরা পড়বে। আমার ফিজিক্স বোঝার জন্য যে বিষয়টা আমার লাগবে আমি শুধু সেই অংশটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়াল মানেটা কী বা এর ফিজিক্সে ইউজটা কী। ওকে, যদিও মানে সব জায়গায় সমান, বাট আমি ফিজিক্সের রেসপেক্টে তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ওকে, তো চলো দেখা যাক। তো প্রথমে আমি যেটা একটু বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে স্যার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অবকলন এই জিনিসটাকে, ওই যে ডিডিএক্স লিখছিলাম না সেই জিনিসটা, ডিফারেন্সিয়েশন এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। ওকে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো এই জিনিসটা কি আগে একটু বাংলায় লিখে রাখি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। আমি ইংরেজি বাংলা মিশিয়ে লিখাবো, বিষয়টা হচ্ছে মনে রাখা নিয়ে দরকার, ঠিক আছে। কোনো পয়েন্টে লিখো, যেভাবে লিখছি জাস্ট টুকে দাও। কোনো পয়েন্টে বা ব্র্যাকেটে মুহূর্তে লিখতে পারো। কোনো পয়েন্টে বা মুহূর্তে কোনো কিছুর সাপেক্ষে অন্য কোনো কিছুর চেঞ্জ, অন্য কোনো কিছুর চেঞ্জ, আমি পরিবর্তনও লিখলাম না, চেঞ্জ, যেটা মাথায় থাকবে বোঝার আমি সেই জিনিসটা লিখলাম। ওকে, অন্য কোনো কিছুর চেঞ্জ লিখে দাও। এটাই হচ্ছে ডেরিভেটিভের মূল কথা, যে কোনো পয়েন্টে বা মুহূর্তে কোনো কিছুর সাপেক্ষে অন্য কোনো কিছুর চেঞ্জ। তো এই জিনিসটা যে লিখলাম এর মানেটা কি এটা বোঝানোর আগে তোমাকে আমি একটা উদাহরণ দিই, সিম্পল, ঠিক আছে। সাপোজ মনে করো, ঠিক আছে, দেখবে বুঝতে পারবে যে ডেরিভেটিভের ইউজ কেন এলো। সাপোজ মনে করো এটা তোমার হোম, ঠিক আছে, তুমি হোম থেকে স্কুল যাবে, স্কুল, ঠিক আছে। ডিস্টেন্স ধরে নাও 500 মিটার, ধরে নিলাম যে বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 500 মিটার ধরে নিলাম। এবার তুমি স্কুলে ধরলাম যে তুমি বাইকে বা স্কুটিতে স্কুল যাও, মানে আমার প্রয়োজন আছে তার জন্যই ধরলাম, সাইকেল ধরলাম না, ঠিক আছে। বাইকে বা স্কুটিতে সাপোজ মনে করো তুমি স্কুল যাও। ওকে, এবার তুমি একদিন লক্ষ্য করলে যে আমার বাড়ি থেকে আমি স্কুল গেলাম, আমাকে যেতে 10 সেকেন্ড সময় লাগলো। 10 সেকেন্ড, দেখো ডিস্টেন্স কত 500 মিটার, সময় কত লেগেছে 10 সেকেন্ড, জিনিসগুলো মনে রাখবে। এবার তোমাকে যদি বলি চলো বেগ বের করো, তো তুমি কি করবে? ক্লাস 10 আমরা কি জানি, বেগ সমানটা কি হয়, সরণ বাই সমান, হ্যাঁ কি না, বা দ্রুতি বললে দূরত্ব বাই সময়। তো দূরত্ব এখানে কত 500 আর সময় কত বলো 10, তাহলে আমি বেগ পেয়ে গেলাম 50 মিটার পার সেকেন্ড। বুঝতে কোনো সমস্যা কারো? বেগ সমান কি সরণ বাই সময়, সরণ ঘটেছে, ঠিক আছে, 500 মিটার, বা দ্রুতি ভাবলে দূরত্ব ভাবতে পারো, দূরত্ব বাই সময়। তো 500 বাই 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে 50 মিটার পার সেকেন্ড, এটুকু বুঝতে সমস্যা নেই। এবার তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, এই যে 50 মিটার পার সেকেন্ড বললাম যে তুমি বাড়ি থেকে স্কুল গিয়েছো, এর মানেটা তুমি কি প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা জায়গাতেই 50 মিটার পার সেকেন্ডে গিয়েছো? বুঝলাম না। চলো, তুমি যে স্পিডোমিটার থাকে যে বাইকে বা স্কুটিতে বলো, যেখানে আমাদের দেখায় যে কত স্পিডে গাড়িটা যাচ্ছে, ওটাকে স্পিডোমিটার আমরা বলছি, ঠিক আছে, বলা হয়। তো স্পিডোমিটারে কাঁটাটা থাকে, তো যে অ্যাক্সেলারেট দিলে বা জোরে চললে কাঁটা ডান মানে সামথিং বেশি দেখায়, স্লো চললে কম দেখায়। তো এখানে যে 50 মিটার পার সেকেন্ড বলছে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তুমি বাড়ি থেকে স্কুল গিয়েছো, তো তোমার কাঁটাটা একেবারে 50 মিটার পার সেকেন্ডেই ছিল। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আমি তোমাকে করছি, থাকতেই পারে একেবারেই সঠিক যে তুমি একেবারে 50 মিটার পার সেকেন্ডে জাস্ট ধরেছিলে, অ্যাক্সেলারেটরটাকে ধরেছিলে, 50 মিটার পার সেকেন্ডেই তুমি স্কুলে গেছো, একদম সম্ভব। বাট এই কেসটাও তো হতে পারে যে কোনো জায়গায় রাস্তা ফাঁকা ছিল, তুমি বেশি অ্যাক্সেলারেটর দিয়েছো, বেশি স্পিডে গিয়েছো, হয়তো 60 মিটার পার সেকেন্ড বা 70 মিটার পার সেকেন্ড, বা কোনো জায়গায় জ্যাম ছিল,
তো সেখানে তুমি কী করেছো, ব্রেক করেছো, ফলে গাড়িটা স্লো গিয়েছে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? বাস্তব ক্ষেত্রে এটাই বেশি ঘটার সম্ভাবনা বেশি, যে কোনো জায়গায় বেশি স্পিডে গিয়েছো, কোনো জায়গায় কম স্পিডে গিয়েছো। এবার সমস্যাটা দেখো কি হচ্ছে, বাট আমি তো স্যার 50 মিটার পার সেকেন্ড লিখেছি, তো এই যে কথাটা লিখেছি এটা কি অ্যাকচুয়াল কথা? এই কথাটা থেকে আমি কি জানতে পারি যে, বা এটা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে স্পিড 50 মিটার পার সেকেন্ড ছিল? বলতে পারি না। ওকে, যদি এটা না বলতে পারি, এটা বলতে পারি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কত স্পিড ছিল এটাও বলতে পারি না। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা কি লিখেছি যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি বেগ? মনে রাখবে এটা হচ্ছে স্যার গড় বেগ বা গড় দ্রুতি। এর মানেটা কি? টোটাল কত দূরত্ব, টোটাল কত সময় আমি গড় বের করে নিলাম। আমি জানি না তুমি মাঝখানে স্পিড কমিয়েছো না বাড়িয়েছো, আমার কোনো জ্ঞান নেই। এই আনসার থেকে আমি কোনোদিনও বলতে পারি না, অসম্ভব। ঠিক আছে, এবার আমাকে কেউ ধরো জিজ্ঞেস করলো বা তোমাকে জিজ্ঞেস করছে যে বলো তো এটা 10 সেকেন্ড সময় লেগেছে যেতে, তুমি যখন 5 সেকেন্ড তোমার ঘড়িতে বাজে, সেই মোমেন্টে তোমার বেগ কত ছিল বোঝার চেষ্টা করো। 10 সেকেন্ড তোমাকে যেতে লেগেছে স্কুটিতে বা বাইকে স্কুল যেতে, এবার তুমি 1 সেকেন্ডে দেখলে একটা স্পিড ছিল, 2 সেকেন্ডে কিছু একটা স্পিড, 3 সেকেন্ডে কিছু একটা স্পিড। হ্যাঁ কি না? স্পিডোমিটারে দেখাবে যে 50 মিটার পার সেকেন্ড বা 40 মিটার পার সেকেন্ড। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, আমাকে একটু বলো তো যে 5 সেকেন্ড মুহূর্তে, যে মোমেন্টে জাস্ট 5 সেকেন্ড হয়েছিল, সেই মোমেন্টে তোমার বেগ কত? বলতে পারবে কি? বুঝলাম না, চলো হেল্প করছি। সাপোজ মনে করো 5 সেকেন্ডে, ওই মোমেন্টে যখন 5 সেকেন্ড হয়েছিল, ধরে নিলাম যে তুমি 200 মিটার গিয়েছিলে, ধরে নিলাম, চলো তোমার সুবিধা মতো, যে যখন 5 সেকেন্ড হয়েছিল না, তুমি তখন কত দূরত্ব গিয়েছিলে? যাচ্ছিলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। যে মোমেন্টে 5 সেকেন্ড, সেই মোমেন্টে তুমি দেখলে যে আমার 200 মিটার গিয়েছিলাম, তাহলে তুমি কি বলবে যে স্পিডোমিটারে কত দেখানো উচিত? সে একই জিনিস, ভি সমান কি এস বাই টি, তাই তো? এস এর দূরত্ব কত? তুমি লিখবে স্যার 200 মিটার, সময় কত 5, তাহলে কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডোমিটারে কি 40 মিটার পার সেকেন্ড দেখিয়েছিল? আবার গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে বলো তো? আবার যেটা আমি বের করলাম, এটা কি বের করলাম? 200 মিটার দূরত্ব, সময় 5 সেকেন্ড। তাহলে আমি আবার যে 40 মিটার পার সেকেন্ড বের করলাম, এটা আমি বের করলাম এই অংশটার গড়, আবার গড় বেরিয়ে গেল। এই তো ঝামেলা জিনিস। তাহলে কি আমি কোনো পয়েন্টের আমি বের করতে পারবো না যে কোনো পয়েন্টে বেগ কত ছিল? হ্যাঁ কি না? পারবো না কি? চলো দেখা যাক। সাপোজ মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 5 সেকেন্ড ওই মোমেন্টে বেগ কত ছিল, ওই পয়েন্টে কত বেগ ছিল, ওই মুহূর্তে কত বেগ ছিল। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার এটাকে এই সূত্র দিয়ে কী করে বের করা যায়? কারণ এই সূত্রের জন্য আমাকে কি লাগবে? সরণ বা দূরত্ব যাই বলো ভাই, সময় লাগবে। এবার বলো কোনো পয়েন্টের কখনো দূরত্ব হয়? বুঝলাম না। আমি তোমায় বলি বলো এই পয়েন্টের দূরত্ব কত? আরে কি করে হবে এই পয়েন্টের দূরত্ব? তুমি এটা বলতে পারো যে এখানে ছিল এখানে গেল, আচ্ছা একটা দূরত্ব বলতে পারি, কিন্তু একটা পয়েন্টের দূরত্ব আবার কি হয়? এটা মিনিংলেস কথা নয়? এটা পয়েন্টের দূরত্ব, দূরত্ব নেই, জিরো, এটার মানেই হয় না এটা। দূরত্বের জন্য কি করতে হয়? তুমি এখানে বাইক ছিল বা এখানে স্কুটি ছিল, আচ্ছা কিছুক্ষণ পরে এখানে গেছো, আচ্ছা এটা দূরত্ব ঠিক আছে, বাট একটা পয়েন্টের দূরত্ব মিনিংলেস। তো পয়েন্টের কোনো দূরত্ব নেই, ঠিক আছে। এবার কোনো পয়েন্টে কোনো সময়ের কোনো ব্যাপার আছে? কোনো একটা মোমেন্টে সময় কি ফ্রিজ হয়ে যায়? তো টাইম তো জিরো, হ্যাঁ কি না? কোনো একটা মোমেন্ট মানে কি ফ্রিজ, কোনো একটা মোমেন্টে আমি বলছি ফ্রিজ, টাইম ফ্রিজ মানে কি টাইমের কোনো ফ্লো নেই, টাইমও জিরো। তো 0/0 স্যার, এটা তো স্যার মিনিংলেস ম্যাথামেটিক্সে। 0/0 কি ম্যাথামেটিক্সে মিনিংলেস, এর কোনো মানেই হয় না। এবার সমস্যা হয়ে গেল, কোনো পয়েন্টে আমি বেগ বের করতে গেলাম, আমি পেলামই না, কিন্তু স্পিডোমিটারে তো দেখাচ্ছে। তাহলে স্পিডোমিটার কি করে জানতে পারছে? মনে রাখবে এখানে গড় বেগের ধারণা চলে না, তখন চলে আসে তাৎক্ষণিক বেগ। চিন্তা নেই, এগুলো পড়বো আমরা। তাৎক্ষণিক বেগ, কোনো পয়েন্টে বেগ কত, আর কোনো পয়েন্টে বেগ বা কোনো পয়েন্টে কোনো কিছুর চেঞ্জ, এই বিষয়টাই ডেরিভেটিভ। তখন আর ভি সমান এস বাই টি লেখা হয় না, ভি সমান লেখা হয় ডিএস ডিটি। মনে আছে ডিএক্স বাই সামথিং, আমরা ডিএক্স অফ এক্স বা কিছু এরকম লিখছিলাম, এটাই তো ডেরিভেটিভ হয়। দেখো এইভাবে লেখা হয়। দেখো ডেরিভেটিভ মানে যে কোনো কিছুর সাপেক্ষে যে কোনো কিছুর চেঞ্জ। আমি শুধু তোমাকে আমি বেগ দিয়ে, দূরত্ব দিয়ে, সময় দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, বুঝতে পারলাম? আবার রিপিট করি,
এই সূত্রের সাহায্যে কোনো একটা মোমেন্টের বেগ বের করতে পারি না, বাট অ্যাকচুয়ালি তো দেখাচ্ছে, তাহলে কার হেল্প নিতে হবে? কোনো পয়েন্টে বেগ, কোনো মোমেন্টে বেগ, এই টাইপ বের করার জন্য কি বের করতে হবে? ভি সমান এস বাই ডিটি নয় ডিএস ডিটি, এটা করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। এবার ডেরিভেটিভ মানে কি বললাম? কোনো মুহূর্তে কোনো কিছুর সাপেক্ষে অন্য কোনো কিছুর চেঞ্জ। এর মানেটা কি? দেখো, কোনো একটা পয়েন্টে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে কার চেঞ্জ? সরণ বা দূরত্বের চেঞ্জ। আবার রিপিট করি, কোনো মুহূর্তে সময়ের সাপেক্ষে কার চেঞ্জ? সরণ বা দূরত্বের চেঞ্জ। এই জিনিসটাকেই বলা হচ্ছে ডেরিভেটিভ। বেগ মানে কি? সময়ের সাপেক্ষে সরণের হার, মানে সময়ের সাপেক্ষে কতটা সরণ হচ্ছে, হ্যাঁ কি না? সেটাই তো। একজনের সাপেক্ষে অন্যটা কত চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি হাঁটছি বা স্কুটি যাচ্ছে, বাইক যাচ্ছে, সময়ের সাপেক্ষে কত দূরত্ব বাড়ছে, কত সরণ হচ্ছে, তো সময়ের সাপেক্ষে সরণের চেঞ্জ, ঠিক আছে? এই জিনিসটাই ডেরিভেটিভ। যখন সেটাকে ডিএস ডিটি এই আকারে লিখবো যে সময়ের সাপেক্ষে সরণের চেঞ্জ, তাহলে আশা করছি বুঝতে পারলাম, একটা আইডিয়া পেলাম কেন ডিএস ডিটির এর কনসেপ্ট এলো বা কেন ডেরিভেটিভের কনসেপ্ট এলো। ঠিক আছে, কোনো সমস্যা? এবার নিজে থেকে চিন্তা ভাবনা করবে, বিষয়টা বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে ডেরিভেটিভ সম্পর্কে একটু হলেও আমরা কিছু একটা আইডিয়া পেলাম। লাস্ট বারের মতো রিপিট করি, ডেরিভেটিভ মানেই মনে রাখবে কোনো একটা মুহূর্তে, কোনো একটা পয়েন্টে কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর চেঞ্জ। এই জিনিসটা ভালো করে একটু মনে রাখিও। এটা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা ফিজিক্সের এই টাইপের কোয়েশ্চেন করব যেখানে ডেরিভেটিভ ইউজ করছি। ওকে, চলো মেটাই। চলো এবার একটু জাস্ট আইডিয়া নিয়ে নিই যে ইন্টিগ্রেশন জিনিসটা কি। দেখো, যদি মাথায় চাপ পড়ছে, চাপ নেওয়ার কোনো কিছুই নেই, এসব তোমরা পড়বে, মানে ম্যাথামেটিক্সেও করবে, ঠিক আছে? তো এখন যদি এসব জিনিস মাথায়ও না খুব একটা ক্যাপচার হচ্ছে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। এসব ছাড়াও এখন আমরা ফিজিক্স পড়তে পারি, বাট বুঝতে পারলে খুবই ভালো বিষয়, তাহলে আমাদের হেল্প হবে ফিজিক্সটা অনেকটা বুঝতে। না বুঝতে পারলে তবুও ফিজিক্স হয়ে যাবে, ম্যাথামেটিক্সটা হবে, কিন্তু ফিলটা পাওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা পড়বো, আরও আবার ভিডিওটা দেখো, করে পেছন মানে ব্যাক করে আবার দেখার চেষ্টা করবে, আশা করছি বুঝতে পারবে বিষয়টা। ওকে, চলো এবার আমরা একটু ইন্টিগ্রেশন সম্পর্কে একটু জেনে নিই, যে ইন্টিগ্রেশন বা সমাকলন এই জিনিসটা আবার অ্যাকচুয়ালি কোথায় হেল্প লাগে। চলো, প্রচুর একটা সবচেয়ে সহজ উদাহরণ নিয়ে বুঝতে পারবা। সাপোজ মনে করো এইদিকে সময় দেখালাম আর এদিকে স্পিড দেখালাম, নেটওয়ার্ক স্পিড, এটাকে ভি দিয়ে লিখলাম। আমরা মুভি সং ডাউনলোড করি, তাই তো? তো চলো এক কাজ করলাম, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, চলো এটা 5 সেকেন্ড নিলাম, ঠিক আছে? 5 সেকেন্ড। আর এইদিকে আমি ধরলাম এটা 2 MB পার সেকেন্ড, 2 MB পার সেকেন্ড। এবার মনে করো যে 5 সেকেন্ড ধরে তুমি যখন ডাউনলোড করছিলে, তো নেটের যেটা স্পিড ছিল সেটা ছিল 2 MB পার সেকেন্ড, আর তুমি কত সেকেন্ড ডাউনলোড করলে? 5 সেকেন্ড। তাহলে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, বলো তো তুমি কতটা MB ডাউনলোড করেছো? আবার রিপিট করি, তোমার নেটের স্পিড 2 MB পার সেকেন্ড, কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না, 2 MB পার সেকেন্ড। আর তুমি কত সেকেন্ড ডাউনলোড করলে? 5 সেকেন্ড ডাউনলোড করলে। চলো বেশি ধরে নিলাম, 100 সেকেন্ড ডাউনলোড করলাম। 100 সেকেন্ড, 100 সেকেন্ড ধরে আমি ডাউনলোড করলাম সামথিং, কোনো কিছু, মুভি সং বা যাই কিছু হোক, কত স্পিডে? 2 MB পার সেকেন্ডে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি, বলো তো কত MB ডাউনলোড করেছো? প্রচুর ইজি, 100 × 2, 200 MB ডাউনলোড করেছি। কারো বুঝতে সমস্যা? 100 সেকেন্ড ধরে ডাউনলোড করলাম কোনো কিছু যেটা 2 MB পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞেস করি কত MB টোটাল ডাউনলোড হলো, অবশ্যই 1 সেকেন্ডে যদি 2 MB হয় তাহলে 100 সেকেন্ডে 2 × এটা করে দেবো, হ্যাঁ কি না? চলো, এটাকে ভি ধরেছিলাম, এটাকে টি ধরেছিলাম, তাহলে এটাকে এইভাবে দেখাতে পারি না যে টি × ভি বা ভি × টি, এটা বলতে পারি না? দেখে নাও তো, ভি × টি, এটাই তো, এ পাশেরটা ভি, এ পাশেরটা টি, তো ভি × টি, এই দুটো গুণ করে তো এটা পেলাম। আরও ইজি ওয়েতে দেখো তো এটা করতে পারি কিনা। দেখো, এটুকু 100, এটুকু 2, দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে যেটা ডাউনলোড করলাম সেটা কি এর ক্ষেত্রফলটা নয়? বুঝতে কোনো সমস্যা? আবার রিপিট করি, দেখো 100 সেকেন্ড 2 MB, টোটাল কত ডাউনলোড হলো? 200 MB। আরে সেটাই তো দেখো না, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ কি না? 102, তাহলে দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে এটাই তো ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফলটাই কি ডিনোট করছে? যে কত MB ডাউনলোড হলো। একদম ইজি, কোনো সমস্যা নেই। এখানে ইন্টিগ্রেশনের কি বিষয় আছে, এবার দেখো ইন্টিগ্রেশনের কি বিষয়, দেখো বোঝার চেষ্টা করবা।
এখানে একই। সাধারণত নেটের স্পিড কনস্ট্যান্ট থাকে, সাধারণত থাকে না, চেঞ্জ হতেই থাকে। সাপোজ মনে করো আমি 100 সেকেন্ডে ডাউনলোড করলাম, কিন্তু কেমন স্পিডটা, প্রথমে 2 MB, 2.5 MB, 1.5 MB, 1.5, 1.3, যা ইচ্ছা তাই, একদম প্যাটার্ন যা ইচ্ছা তাই, যেটা নর্মালি হয়, কমে গেল বেড়ে গেল, বেড়ে গেল কমে গেল, এরকম একটা প্যাটার্ন এলো। চলো এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো 100 সেকেন্ডে কত ডাউনলোড হয়েছে? বলা সম্ভব? বলা সম্ভব হবে কি একবারে? আবার রিপিট করি, আগের বার ডিরেক্ট বলে দিলে 100 সেকেন্ডে ডাউনলোড করেছি, 100 সেকেন্ড ধরে, কত MB পার সেকেন্ডে? 2 MB পার সেকেন্ডে। কত ডাউনলোড হয়েছে? 200 MB। প্রচুর ইজি। এবার কি বললাম, প্রত্যেকটা মোমেন্টেই চেঞ্জ হচ্ছে। প্রথম সেকেন্ডে 2 MB, তারপরে সেকেন্ডে 1.5 MB, আবার 2.5 MB, 3.5 MB, 1 MB, হাফ MB, এরকম করে ডাউনলোড হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হতে আছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো 100 সেকেন্ডে কত ডাউনলোড করেছো, একবারে বলতে পারবে? অসম্ভব। তোমাকে কি করতে হবে? প্রত্যেক সেকেন্ডকে যোগ করতে হবে, যে 1 সেকেন্ডে এত MB, 2 সেকেন্ডে এত MB, 3 সেকেন্ডে এত MB, টোটালটাকে যোগ করে তারপর বলতে হবে। তো তুমি ভাবো 100 সেকেন্ডে যদি মাথা ঘেমে যায়, তোমাকে যদি বলি চলো 1000 সেকেন্ডে কত হয়েছে, তাহলে তো গুনতেই পারবে না, অসম্ভব। প্রত্যেকটা পয়েন্টকে যোগ করা সম্ভব? তো এখানেই আসছে ইন্টিগ্রেশনের ইউজ। বা সেটা দেখো, এক্ষুনি কি বললাম, এটা তো ম্যাথামেটিক্যাল বোঝালাম, এবার একটু চিত্র দিয়ে দেখো কি বললাম, যেটা গ্রাফের ক্ষেত্রফল সেটাই হচ্ছে কত MB ডাউনলোড হলো। চলো এখানে গ্রাফের ক্ষেত্রফলটা দেখো। এবার বল, আমরা ক্ষেত্রফল কার সাধারণত জানি? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, প্রিজম, ট্রাপিজিয়াম, এই সমস্ত বিষয়গুলো, গোলক, বৃত্ত, কিন্তু এগুলো কোনো শেপ আছে? কোনো শেপই নেই, তাহলে এর ক্ষেত্রফল তো আমি জানিই না, এটা সূত্রে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে কি আমি এটা জানতে পারবো না যে কত MB ডাউনলোড করলাম? অবশ্যই পারবো। যেমন এখানে স্যার V/T করেছিলাম, এখানেও পারবো, কিন্তু কি করতে হবে? VDT ইন্টিগ্রেশন। বুঝতে পারলাম? এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কি বলবো, অ্যাপ্লিকেশনস। যে সামথিং যখন কোনো কিছু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হয়, তাহলে টোটাল কত জমা হলো, এই বিষয়টা জানার জন্যই ইন্টিগ্রেশন ইউজ করা হয়। তো এবার তুমি ইন্টিগ্রেশন কত থেকে কত জানতে চাও, 0 থেকে 100 সেকেন্ড বসিয়ে দিলা, বা 5 সেকেন্ড থেকে 100 সেকেন্ড, 500 সেকেন্ড 1000 সেকেন্ড, যা দরকার শুধু খালি এখানে বসিয়ে দেবে মানটা, ব্যাস ইন্টিগ্রেশন হয়ে গেল। আশা করছি একটু হলেও মাথায় ঢুকেছে। ঠিক আছে, ওকে। চলো আর একটা উদাহরণ দিই। সাপোজ মনে করো তুমি পুকুর থেকে জল নিয়ে এসে ট্যাঙ্কে পুড়ছো, ঠিক আছে? এবার তুমি কি করলে, যে পুকুর থেকে তুমি 1 মিনিটে মনে করো 2 বালতি জল নিয়ে আসছো। এবার তুমি যদি এরকম 10 মিনিটে, তাহলে ক বালতি জল নিয়ে আসবা? প্রচুর ইজি। 1 মিনিটে যদি 2 বালতি হয়, 10 মিনিটে কত? 20 বালতি। কোনো সমস্যা নেই, কিন্তু এরকম হলো, প্রথম মিনিটে 2 বালতি, পরের মিনিটে 3 বালতি, তারপরের মিনিটে 1.5 বালতি, তারপরের মিনিটে হাফ বালতি, এরকম করে তুমি জল মানে চেঞ্জিং করে নিয়ে এলে। এবার তুমি যদি জিজ্ঞেস করি বলো তো 100 সেকেন্ডে তুমি কত বালতি নিয়ে এসছো, বলতে পারবে? বলতে পারবে না। প্রত্যেক সেকেন্ডে কত বালতি নিয়ে এসছো যোগ করতে হবে। তো সেক্ষেত্রে কি ইউজ করবো? ইন্টিগ্রেশন। ঝামেলা শেষ। আইডিয়া পেলাম ইন্টিগ্রেশন কি করে ইউজ করি, কোথায় ইউজ করতে হয়। ঠিক আছে, চলো এরপর আমরা 2-3টে জিনিস আর একটু জেনে নিই, যে ম্যাথমেটিক্সগুলো আমাদের লাগবে। আশা করছি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা একটু আইডিয়া পেলাম, যে অ্যাকচুয়ালি এর মানেগুলো কী। ও আর একটু মনে রাখিও যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এটা, একটু লিখে রাখো, গ্যাদারিং বা অ্যাকিউমুলেশন। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মানে, বা সবচেয়ে আরও সহজ বাংলায় লিখতে পারো একত্রিত করা বা জমা করা। দেখো আমরা কি করছিলাম, MBকে জমা করছিলাম না, জলের বালতি, জল কি করছিলাম, জমা করছিলাম, এইরকম সামথিং, জমা করা বা একত্রিত করা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মানে। এটাই। চলো দেখে নাও। এরপর আমরা যে বিষয়টা একটু জানবো, সেটা হচ্ছে নতি বা প্রবণতা। চলো পয়েন্ট করো, নতি বা প্রবণতা, স্লোপ অর গ্রেডিয়েন্ট বলা হয়, স্লোপ অর গ্রেডিয়েন্ট। নতি বা প্রবণতা, স্লোপ অর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, লিখো নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা জিনিসটা কি তোমরা লিখে নাও, আমি আর লিখছি না, আমার শুনে একটু লিখে নাও। যে আমি সরল রেখার ক্ষেত্রে বলছি, প্রথমে লিখবে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, তার ট্যান এর মানকে এইভাবে লিখবে, তার ট্যান এর মানকে। আবার রিপিট করছি, কোনো সরল রেখা
এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যান এর মানকে নতি বা প্রবণতা বলে। ট্যান মানে ট্যাং নয় স্যার, এটা ট্যান ওই সাইন ট্যান, ঠিক আছে, হচ্ছে বিষয়। লাস্টবার বলছি, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মানকে নতি বা প্রবণতা বলে। কী বোঝাতে চাইলাম দেখো, আমি দুটো সরল রেখা আঁকলাম, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। চলো দুটো সরল রেখা এঁকে দিলাম, এ বি, এটা একটা সরল রেখা এ বি, আর একটা সরল রেখা এঁকে দিলাম সিডি। চলো সিডি ধরলাম এ বি সরল রেখা। দেখো ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা এক্স অক্ষ, এর ধনাত্মক দিক এই সাইডটা সবসময় মনে রাখবা। এটা কত কোণ করেছে ধরলাম আলফা, আর এটা কত কোণ করেছে, সব সময় এই পাশ থেকে কোনটা মেজার হবে? ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই পাশ থেকে সব সময়, ওকে, বিটা। এবার এ বি সরলরেখার নীতি তোমরা লেখো, এ বি সরলরেখার নতি। এ বি সরলরেখার নতি, নতি মানে কি বললাম? সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে তার ট্যানের মানকে, মানে এ বি সরলরেখার নতি হয়ে যাবে ট্যান আলফা। সমস্যা তোমরা ভাষায় লিখবে এ বি সরলরেখার নতি ট্যান আলফা। ওকে, সিমিলার হইতে বলো তো সিডি সরলরেখার নতি কী হবে? ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে? এক্স অক্ষের দিকের সঙ্গে বিটা, তাহলে কত হয়ে যাবে? ট্যান বিটা। বুঝতে কোনো সমস্যা? চেক করে নাও, ঠিক আছে? যে কোনটা করবে তার ট্যান, সমস্যা নেই, গুড। চলো মিটালাম। এটা তো কেবলমাত্র আমি সরল রেখার জন্য বললাম, এটা সরল রেখা না হয় অন্য কোনো কিছু হয়, বক্র হয়, তাহলে কি হবে দেখে নাও, মেটাচ্ছি। যদি সরল রেখা না হয়ে বক্র হয় তাহলে নতি কি করে বের করতে হয়? নতি জিনিসটা আমাদের লাগবে এর পরের চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে, তার জন্য জাস্ট বলে রাখছি নতি জিনিসটা কি। ট্যান থিটা, এটা হচ্ছে নতি। ওকে, সাপোজ মনে করো এইরকম একটা সামথিং কিছু আঁকলাম, এটা বক্ররেখা ওয়াই এক্স। এবার বক্ররেখার ক্ষেত্রে কেমন হয় স্যার নতি? বক্ররেখার ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট নতি হয় না, এর প্রত্যেকটা পয়েন্টে এক একটা নতি পাওয়া যায়। এর মানে কি, যদি আমি এই পয়েন্টে নতি চাই তাহলে এক কাজ করতে হবে, স্পর্শক টানতে হবে। এবার এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করলো তার ট্যানকে থিটা ওয়ান ধরলাম। চলো এই পয়েন্টটা, চলো এই পয়েন্টটা দেখতে গেলাম, এ কত কোণ করেছে দেখি, স্পর্শক টানতে হবে যে পয়েন্ট, চলো এটাকে এ পয়েন্ট নিলাম, এটাকে বি পয়েন্ট। যে পয়েন্টে নতি চাইছো সেই পয়েন্টে স্পর্শক টানবে, এই পয়েন্টে স্পর্শক টানলাম, কত কোণ করেছে, চলো থিটা টু ধরে নিলাম। তাহলে কি লিখবো? এ পয়েন্টের নতি কত, দেখো এ পয়েন্টের নতি কত, থিটা ওয়ান, তাহলে তার ট্যান থিটা ওয়ান। ওকে, দেখো বি পয়েন্টের নতি কত কোণ করেছে, থিটা টু, কত হবে, ট্যান থিটা টু। বুঝতে কোনো সমস্যা? সব সময় যে এইরকমই হবে দেখতে, এরকম নাও হতে পারে, এরকম হতে পারে, মনে করো এরকম কিছু একটা আছে, তাহলে এই পয়েন্টটা আমি নতি বের করতে চাইছি, তাহলে কী করবো? এইভাবে টেনে দেবো, অবশ্যই টাচ করলো না, তোমরা টাচ করিয়ে দিও, এইভাবে আমি স্পর্শক টেনে দেবো, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা, এরকম একটা বক্ররেখা আছে মনে করো। ওকে, এবার এর এই পয়েন্টে নতি চাইছি, তো এক কাজ করো, এর বরাবর স্পর্শক টেনে দাও। এবার এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করলো, চলো এটাকে থিটা ধরলাম, তাহলে এই পয়েন্টের নতিটাকে সি ধরলাম, তাহলে সি পয়েন্টের নতি কত হবে, ট্যান থিটা। মাথায় ঢুকলো? মানে নতি মানে সবচেয়ে ইজি হয়েছে ট্যান থিটা, এটুকু শুধু মনে রাখবো, শুধু থিটাটা গন্ডগোল করবে না, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। বুঝতে পারলাম তাহলে এই নতি জিনিসটা কি? ওকে ওকে, নতিটা বুঝতে পারলাম। এবার দেখো এরপরে আর দুটো জিনিস আছে, একটু ছোটো ছোটো করে জেনে নিই। সেটা হচ্ছে, চলেন এরপর আমরা যে বিষয়টা জানবো, সামেশন। এটা আমরা বোধহয় ক্লাস 10-এ কিছুটা হলেও চিহ্নটা দেখেছি, এর প্রয়োগ কিছুটা হলে হয়তো করেছি ম্যাথমেটিক্সে। চলে দেখো এরপরে আমরা জানবো সামেশন, বা অনেক সময় এটাই সাইনটাকে আমরা সিগমাও বলি, ঠিক আছে? সামেশন বা সিগমা, এই যে এই চিহ্নটা, ঠিক আছে? সামেশন সিগমা যা বলবে বলো, সামেশন, আর একে সিগমাও বলা হয়, সাইনটাকে সিগমা। ওকে, চলো এর মানেটাকে একটু তাড়াতাড়ি একটু দেখে নিই। দেখো 1 নম্বর, এর মানেটা কি দেখো, I 1 2 3 মনে করো, আর এখানে দেওয়া হচ্ছে AI। এর মানেটা বোঝার চেষ্টা করবে। এর মানেটা হচ্ছে আয়ের জায়গায় এটা বসাতে শুরু করে 1 করে বাড়তে বাড়তে এই পর্যন্ত যাব। এর মানে কি, আয়ের মান প্রথমে 1 বসালাম, ঠিক আছে, কিন্তু সামেশন মানে প্লাস, এরপরে কত দূর পর্যন্ত যাবো, 3 পর্যন্ত, তার মানে A2 প্লাস A3। বুঝতে কোনো সমস্যা? এটা যদি 4 পর্যন্ত থাকতো তাহলে A4 পর্যন্ত যেতাম। চলো দেখে নাও দ্বিতীয়টা, দেখো এটা বুঝতে পারলে এটা পজ করে করার চেষ্টা করো। I 1 2 4 XI, এটা পজ করে করার চেষ্টা করো, তাহলে কী হবে, 1 থেকে 4 পর্যন্ত যাবো, যোগ দিতে যাবো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস
x4। বুঝতে কোনো সমস্যা? দেখে নাও 3 নম্বর, পজ করে করার চেষ্টা করো। I 1 to 5 AI xi, তাহলে কি হবে? A1 x1 A2 x2 A3 x3 কত দূর পর্যন্ত? 5 পর্যন্ত। A4 x4 A5 x5। বুঝতে সমস্যা? আরে যেখানে যেখানে আই থাকবে সেখানে সেখানে এই ভ্যালুগুলো তো 1 থেকে শুরু করে সেই লাস্ট পর্যন্ত যাব। চলো একটা লাস্ট দেখিয়ে দিই। মনে করো এরকম আছে, I 1 to 3 নিলাম, কারণ বেশি লিখতে হচ্ছে। I 1 to 3 নিলাম, ধরো মনে করো এরকম থাকলো, এ আই আর এক্স এর মাথায় আই এরকম থাকলো, তাহলে কি হবে? নিজেরা করার চেষ্টা করো তো, পজ করে। এটা সমান কত হয়ে যাবে দেখো তো? আয়ের জায়গায় শুধু মানগুলো বসাও। প্রথমে 1 বসিয়ে দিলাম 1, তারপরে 2 বসাও 2, তারপরে 3 বসাও। দেখো আইটা যেখানে থাকবে সেখানে ভ্যালুগুলো বসাতে হবে। দেখো এর নিচে আছে, এর নিচে বসালাম। এক্স এর মাথায় আছে, এক্স এর মাথায় বসালাম। এর নিচে 2, এক্স এর মাথায় 2। এর নিচে 3, এক্স এর মাথায় 3, যেহেতু 1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তাহলে সামেশন জিনিসটা আশা করছি বুঝতে পারলাম। মানেটা কি? যা যে থেকে যা পর্যন্ত থাকবে সেই অনুযায়ী জাস্ট আমরা প্লাস করতে থাকবো। কোনো সমস্যা? চলো লাস্ট একটা নিজেরা করার চেষ্টা করো তো, পজ করে ট্রাই করবে। সামেশন আই 1 to 3 দিলাম, বেশি দিচ্ছি না, অসংখ্য অনেক লিখতে হবে। I 1 to 3 AI root xi। চলো এটা ট্রাই করো তো কী হবে? সেম জিনিস, পজ করে দেখো। A1 x1 A2 root x2 A3 root x3। ঠিক আছে, দেখে নাও। এবার অনেকের কোয়েশ্চেন্সে যদি আই না থাকে তাহলে কেমন হবে দেখে নাও। একটা দেখিয়ে দিই। মনে করো I 1 to 3 A xi, মনে করো এটা দিলাম। যেটাতে আই নেই সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। এ রেখে দিলাম, এক্সের মাথায় আই 1 প্লাস এ এক্সের মাথায় 2 প্লাস এ এক্সের মাথায় 3। বা এটাও করতে পারো, যেটা এ আছে সেটাকে টাচই করবো না, বাদ বাকিটা লিখে দেবো। যা করবে সে একই জিনিস শেষ পর্যন্ত আসবে। মাথায় ঢুকলো? দেখে নাও, কোনো সমস্যা? ঠিকঠাক এইভাবে সামেশনগুলো করতে হয়। চলো মেটালাম। দেখো এরপর জাস্ট জেনে রাখো, মানে এগুলো আমাদের যেহেতু লাগবে ফিজিক্সে, আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি। এবার যে লাস্ট বিষয়টা আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে সাইন কস ট্যান এর শ্রেণীক্রমটা আমাদের একটু জানতে হবে। চলো আমরা আগে লিখে নিই। এটা একটা সূত্র, ঠিক আছে? এখানে বোঝার কোনো কিছুই নেই, জাস্ট যেমন সূত্র হয় ঠিক তেমন লিখে নাও। সাইন এক্স সমান এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বলছি? এরকম এই চিহ্ন, বিস্ময়সূচক চিহ্নের মতো। x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম করে অসীম পর্যন্ত। ঠিক আছে, সিমিলার হয়তো দেখো cos x মানে কি? cos x মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম অসীম পর্যন্ত। সিমিলার হয়েতে সাইন কস হয়ে গেল। চলো ট্যান এক্সটা একটু লিখে দিই। ট্যান এক্সটা একটু আলাদা, ট্যান এক্সটা লিখে দেবো এক্স প্লাস এক্স কিউব বাই 3, এখানে ফ্যাক্টোরিয়ালের কোনো ব্যাপার নেই, 2x টু দি পাওয়ার বাই 15 প্লাস সামথিং, এভাবে এগোতে থাকবে। এগুলো যে সূত্র, ঠিক আছে? এখানে বোঝার কোনো কিছু নেই। সাইন এক্স সমান ভাঙলে শ্রেণীতে এভাবে হয়, কস এরকম হয়, ট্যান এরকম হয়। আরও দুটো একটু লিখে নাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। চলো 4 নম্বর একটু লিখে নিই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান লিখবে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এগুলো এন, ঠিক আছে? 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস ডট ডট ডট, এটাও এরকম করে এগোতে থাকবে এন পর্যন্ত লাস্টে। ঠিক আছে, যাই হোক চলো দেখে নাও। 5 যদি এইরকম থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে হয়ে যাবে 1 মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস হয়ে যাবে বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 মাইনাস প্লাস আবার মাইনাস এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব মাইনাস এরকম করে, সরি পরেরটা প্লাস হবে, এইভাবে এগোতে থাকবে। দেখে নাও
জাস্ট এটা সূত্র, জাস্ট টুকে দাও, এরকম হয়। এগুলো পড়বে ম্যাথমেটিক্সে যখন পড়বে চ্যাপ্টারগুলো, এগুলো পাবে শ্রেণী চ্যাপ্টারে এসব গিয়ে, ঠিক আছে। এটা জাস্ট একটা সূত্র টুকে দিলাম। এবার ফ্যাক্টোরিয়াল মানে কি, জাস্ট এটা একটু বলে দিই। দেখো ফ্যাক্টোরিয়াল মানেটা কি, ফ্যাক্টোরিয়াল মানেটা হচ্ছে, মনে করো 5-এর ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। 3-এর এবার তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কী হবে তোমরাই বলো, 4 × 3 × 2 × 1। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে কী হবে বলো, 3 × 2 × 1। মানে বুঝে গেছো ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে যত ফ্যাক্টোরিয়াল সেটা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করে ছেড়ে দেবো। 5-এর ফ্যাক্টোরিয়াল, 4-এর ফ্যাক্টোরিয়াল, 3-এর ফ্যাক্টোরিয়াল, যেখান থেকে 4 ফ্যাক্টোরিয়াল তার থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবো। ওকে, আমাদের এত কিছু দরকার হয় না ফিজিক্সে, যেটা দরকার হয় এবার লিখাচ্ছি, এর যেটা শর্ট ফর্ম দরকার হয় সেটা লিখাচ্ছি। দেখো যদি, দেখো এরপর লিখবে, আমি এখানে লিখছি একটা, তাহলে বুঝতে পারবা। যদি এক্সের মান, শুধু মডটা নিলাম, মড মানে শুধু এক্সের মানটা নিলাম, প্লাস মানটা, ঠিক আছে, মাইনাস টাইনাস কোনো কিছু নাই, এটা যদি 1-এর চেয়ে অনেক ছোট হয়, কি বললাম, চলো আমি মেটাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু টার্মগুলো মনে রাখে, তোমাদের খাতায় তো আছে, মেটে নাও, আমি বলবো তখন যেন তোমরা খাতা দেখে বলতে পারো। ওকে, দেখো মেটাচ্ছি, প্রথম অংশটাই মেটাই বা দ্বিতীয়। দেখো এবার বোঝানোর চেষ্টা করি। মনে করো মড অফ এক্স ভেরি ভেরি লেস দ্যান 1, মানে এক্সের মানটা কি অনেক ছোট। এবার তুমি আমাকে একটা বলো, 1/1000, এটা একটা অবস্থা, একটা ছোট মান, 1000 ভাগের 1 ভাগ, এটাকে এটা লিখতে পারি না 0 পয়েন্ট, বা এটাকে স্কোয়ার করো তো কী হবে, 1/1000 স্কোয়ার করলে কী হয়, 1/1000 স্কোয়ার করলে নিচে 3টা শূন্য ছিল, কটা হয়ে যায়, 6টা হয়ে যায় না। তাহলে কত ভাগের হয়ে গেল, 1/10,000 অযুত লক্ষ নিযুত, 10 লক্ষ ভাগের 1 ভাগ হয়ে গেল। তো সেটা কি হলো, আরও ছোট। যদি কিউব করতাম তাহলে কটা শূন্য হতো, 9টা, আরও ছোট হতো। এর মানেটা কি, ছোট জিনিসের স্কোয়ার করলে সে আরও ছোট হয়, কিউব করলে আরও ছোট, মানে যত পাওয়ার বাড়াবো সেই জিনিসটা আরও ছোট হয়। এবার আমি কি ধরলাম, এক্সের মানটা একেই ছোট, তাহলে এক্সের স্কোয়ার কি আরও ছোট, কিউবগুলো কি আরও ছোট। তাহলে যে সাইন এক্সটা লিখেছিলাম, দেখো তো সেখানে এক্স -x³/3 ছিল, প্লাস x⁵/5 ছিল। এবার তুমি বলো, তোমার কাছে পকেটে 1 কোটি টাকা আছে বা কিছু, 5 টাকা পড়ে গেল বা 5 টাকা পকেটে এলো, কিছু যায় আসে, কিছুই যায় আসে না। সুতরাং তেমনই এক্স তো ছোট ছিল, এবার সেখান থেকে x³ মাইনাস হলো না x⁵ প্লাস হলো, কিছু যায় আসে। সাইন এক্সের দেখো, ভালো করে দেখতে বলছি, এরকম ছিল না, x -x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু একটা ছিল। তো কিউবগুলো কি আরও ছোট, যেহেতু এক্স ছোট, 5 কি আরও ছোট, তো এগুলো যোগ করা না করা কি সমান, তো প্রায় বলছি লেখা যায়। সুতরাং সাইন এক্স সমান প্রায় কি লেখা যায়, সাইন এক্স। কস এক্স সমান কি লেখা যায়, 1। ট্যান এক্স সমান কি লেখা যায়, এক্স। প্রচুর গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ফিজিক্সে লাগবে, মনে রাখবে। সাইন এক্স সমান xy, কস এক্স সমান 1y, ট্যান এক্স সমান xy। কখন, যখন টার্মটা এক্সটা অনেক ছোট হয়। দেখুন এক্স যদি অনেক ছোট হয়, কিউব আরও ছোট, 5 আরও ছোট, যেগুলো লেখা না লেখা সমান, যোগ হওয়া বিয়োগ হওয়া কী যায় আসে, এক্স লিখতে পারি। ওই রকমভাবে দেখে নাও। আর কস এক্সের ক্ষেত্রেও কী ছিল, 1 -x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল সামথিং, এরকম কিছু একটা ছিল, চেক করে নাও। ওকে, তো x², একে তো এক্স ছোটো, x² আরও ছোটো, 4 আরও ছোটো, তো এগুলো লেখা না লেখা সমান। তাহলে কস এক্স সমান কী পড়ে থাকলো, 1। সিমিলার হইতে দেখো তো 1 + x⁴n সমান কী লিখবো, স্কোয়ার আরও ছোটো, কিউব আরও ছোটো, সুতরাং এই দুটো টার্ম লিখবো। অর্থাৎ 1 + x⁴n সমান আমি কি লিখতে পারি, 1 + nx। আর 5-এরটা সিমিলার হয়তো 1 + x⁻n সমান কি লিখতে পারি, দেখো তো স্কোয়ার, সরি এখানে স্কোয়ার দিয়ে একটা স্কোয়ার দেওয়া হয়নি, স্কোয়ার, ঠিক আছে। তো দেখো স্কোয়ারগুলো কিউবগুলো লেখার দরকার নেই এই পর্যন্ত বাদ, তাহলে কি লিখবো, 1 - nx। তাহলে এই 5টা আমার জানলেই মোটামুটি আমাদের যে বিষয়টি বললাম, এই বিষয়টি তুমি যদি জানো তাহলে 11-12 মোটামুটি আমার যা ফিজিক্সে লাগবে মোটামুটি হয়ে যায়। এরপরে যেগুলো লাগে আদৌ ওগুলো ক্লাসে বলে দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক স্যাররা, আমরা পড়াশোনা করতে থাকি, সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।